আজকের গল্প রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা অপ্রেমে। লাভ মানে প্রেমে সেক্স থাকবে না, তা কি করে হয়? তোরা যা বলিস বল। আমি কিন্তু একদম শরীরী প্রেমে বিশ্বাসী। আর প্রেমে দেহ মন মিলে মিশে এক হয়ে যাবে, তবেই তো সেটা প্রেম। কোনো মানুষকে ভালোবেসে মন এতটাই আবেগের স্রোতে ভেসে যাবে, তখন শুধুই শুধুই থাকবে শরীরের উষ্ণতা। আমি একদম ওইসব প্লেটোনিক লাভে বিশ্বাসী নই ভাই। চোখের ইশারা করে রাজেন। এখনো কেমন রসে বসে আছে দেখেছিস তো? আরে, ঘরে বাইরে সমান তালে ব্যাটিং করছে, একদম ব্যালেন্স রেখে। তাই সারাক্ষণ রসের টইটম্বুর। আরে, 50 পেরোনোর পর মেয়েগুলো তো বউগুলো তো একদমই কেলিয়ে যায়। সারাক্ষণ ওই খিচখিচ খ্যাচ খ্যাচ, আর না হলে ছেলেপুলে আর রোগ ভোগ। ছেলেরাও কি ভাঙে না? হ্যাঁ, তবে একটু পরে তারাও কেমন যেন চুপসে যায় অথবা ফুলে যায়। কারো ভুঁড়ি হয়, আবার কারো বা মাথায় টাক আর গাল চোপড়া ভাঙে। সেখানে সমীরের তো গ্ল্যামার বাড়ছে দিন দিন। নিত্য নতুন জামা, এখন তো লালেও অরুচি নেই। যেখানে আমরা অনেকেই শান্তির রং সাদা বেছে নিয়েছি, সেখানে ও বিপ্লবের লালেই আটকে। যাদের দেখে এত কথা, তারা কোথায় থেকে গেল? আর ওরা এখন পুরো মজে রয়েছে আলোচনাতে। অবশ্য শীতের সন্ধ্যায় এমন আলোচনা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। যেমন সমীরের প্রেমের কথা বলতে বলতে গাল দুটো চকচক করছে। তবে অন্যদেরও মন্দ লাগছে না, শুধু একটু দমে গেছে দিব্যেন্দু। ইস, কি মরতে যে বলেছিল! আরে দেখ দেখ, ওহ, ট্রেনের জানলায় বসে যে আর কত কি দেখবো ভাই। এখনকার ছেলে মেয়েদের প্রেম মানেই শরীরটাই বেশি। মাঠে ঘাটে কোথাও একটা পেলেই হলো। আর তাতেই শুরু হয়েছে সমীরের পাল্টা যুক্তির বেশ একটা জমাটি আলোচনা। অনেক হয়েছে, যাও ভাই, এবার বাড়ি। এই শীতে কফির সাথে আজ বেশ চনমনে প্রেম হবে মনে হচ্ছে সমীরের। কারণ মনটা একদম সেই প্রেমিকই রয়ে গেছে। আরে, মনটাকে প্রেমিকই রাখতে হয়। মনটাও আসল, বয়সটা তো শুধু একটা সংখ্যা। যাক, আমরা সবাই অনুপ্রেরণা নিয়ে গেলাম আজ। তুমিও প্রেম হাতেই বাড়ি ফেরো বন্ধু। মাঝবয়সী আড্ডা বেশ জমে গেল প্রেমের বন্যায়। ট্রেন থেকে নামার আগে কল লিস্টে চোখ রাখে সমীর। হোয়াটসঅ্যাপটাও দেখে। প্রয়োজনীয় কিছু নম্বর রেখে অপ্রয়োজনীয় নম্বরগুলো ডিলিট করে দেয় কল লিস্ট থেকে। চ্যাটটা ডিলিট করে দিতে গিয়ে মনটা কেমন যেন করে ওঠে। তবুও সাবধানী হওয়াই ভালো। আজকাল মৌ একটু যেন বেশিই সব কিছু জিজ্ঞেস করে, মাঝে মাঝে অসহ্য লাগে। এমন তো আগে করতো না কখনো। একটা মানুষ সংসারে বাজার হাট সবই করে দিচ্ছে, ছেলেকেও মানুষ করেছে একটা সময় দুজনে মিলে। এখন তো একটু নিঃশ্বাস ফেলবে নাকি? তা নয়, সারাক্ষণ কোথায় যাচ্ছ, কি করছো, কখন আসবে, লেগেই রয়েছে। আর কিছুদিন ধরে তো অযথা সন্দেহ করে চলেছে ওকে। তবে যা পারে করুক, অনেক কম্প্রোমাইজ করেছে জীবনে। এইটুকু বন্ধুত্ব থেকে সরে আসবে না কিছুতেই। বাড়ির কাছে আসার আগেই ফোন বেজে ওঠে। তুমি কোথায়? অনেকটা রাত হয়ে গেল তো। আরে, কি মুশকিল, ট্রেনে ছিলাম, আজ ট্রেনের গন্ডগোল। একটা ফোন করতে পারতে তো। করা হয়নি। আর খুব দেরি তো হয়নি, এই চলে আসছি মিনিট 10-এর মধ্যে। আচ্ছা শোনো, একটা সাদা তেলের প্যাকেট আর আলু নিও। মৌয়ের কথাগুলো শেষ না হতেই
অসহ্য বলেই ফোনটা কেটে দেয় সমীর। এই জন্যই এত ফোন তলব? প্রেম, শরীর সবটাই গিয়ে ঠেকেছে ওই আলু আর তেলে। বাড়ি ঢুকে দেখবে মোটা শরীরটাকে একটা ঢলঢলে নাইটিতে ঢেকে থপথপ করে এগিয়ে আসছে ব্যাগ নিতে। আর তারপর কি কিছু থাকে? এদিকে শাড়ি কেনা চাই গাদা গাদা, সব আলমারিতে জমছে। সেক্স, সেটা তো মোটামুটি তলানিতে গিয়ে ঠেকেছে। আজকাল ওর নিজেরও ভালো লাগে না নির্জীব শরীরটাকে জাগাতে। আরে মুখে যতই বলুক, বয়সটা তো হচ্ছে, তাই পাশ ফিরে শুয়ে ঘুমোনো ছাড়া আর কী বা করার আছে। আলু তেলের প্যাকেট ঝুলিয়ে বাড়ি ফেরে সমীর। দরজাটা খুলে ওর দিকে তাকায় মৌ। আজকাল ওর মুখের দিকেও তাকায় না যেন সমীর ভালো করে। হাতে প্যাকেটটা ধরিয়ে জুতো খুলতে ব্যস্ত হয়ে যায়। তুমি চা খাবে তো? চা করি? আজকাল প্রায় দিন বাইরে থেকে চা খেয়েই ঢোকে সমীর। কেন যেন মনে হয় চাটাও মন দিয়ে বানাতে পারে না মৌ। সংসার আর ছেলের চিন্তা ছাড়া জীবনে কিছুই নেই। না, আমি চা খেয়ে এসেছি। একটা সময় সন্ধেতে সমীরের হাতের ঠোঙার খাবার আর চা নিয়ে ওদের তিনজনের বেশ একটা জমাট আড্ডা হতো। আর আগে তো বাড়িতে শ্বশুর শাশুড়ি আরো লোকজন ছিল। মাঝে মাঝে চলে আসতো মৌয়ের মা বাবাও। তারপর একদম জমজমাট গল্প। কোথা দিয়ে যে সময় কেটে যেত। একটা সময় বোধ হয় মানুষের জীবনে যোগ হয়, আর তারপর শুরু হয় বিয়োগের খেলা। মৌয়েরও আজকাল তেমনই মনে হয়। বিয়োগের খেলাটা খেলতে যেন আর ভালো লাগছে না ওর। তবুও জানি এই খেলাটাই খেলতে হবে জীবনের বাকি বছরগুলোতেও। সমীরকে একদিন দুদিন বলতে গেছিল, সারাদিন রান্নাবান্না ছেড়ে একটু আউটলুক বাড়াও তো, বাইরের খোঁজ খবর একটু রাখো। আমি ছেলেকে বলছি, দাঁড়াও। যে মানুষটাকে এতদিন সব বলে এসেছে, মন খারাপ, রাগ, দুঃখ, অভিমান আর প্রেম, সেও কেমন যেন আজকাল ছেলেকে দেখিয়ে দেয় ওকে। মৌ বুঝতে পারে মেয়েরা প্রথমে বাবার কাছে পালিত, তারপর স্বামীর কাছে, আর তারপর সন্তানের কাছে। কথাটা কতটা সত্যি কে জানে। একটু কি বেশিই করে ফেলেছে সংসারের জন্য? একটা সময় সবাইকে খুশি করার জন্য সবার পছন্দ মতো রান্না, ঘর গোছানো, এমনকি বাজার, সব এক হাতে। এছাড়া ছেলের আনা নেওয়া, টিউশন, পড়া দেখা, সবটাই। এখন কেমন যেন আর মনের জোর পায় না মৌ। হয়তো একটা সময় প্রশংসা আর ভালোবাসা মনের জোর বাড়িয়ে দিয়েছিল অনেকটাই। শ্বশুরমশাই পাত চেটে খেতেন। রাতে সমীর কাছে টেনে আদর করে বলতো, আমার মিষ্টি বউটাকে কতক্ষণ বাদে কাছে পেলাম। অথবা রাত জেগে গান শুনতে শুনতে সমীরের আদরে ঘুমিয়ে পড়া ওকে জড়িয়ে ধরে। আদুরে গলায় মৌ বলতো, আমাকে অনেক অনেক পরেও এতটা ভালোবাসবে, মানে আমি যখন বুড়ি হয়ে যাব তখনও। মৌকে নিজের শরীরের উষ্ণতায় ভিজিয়ে দিতে দিতে সমীর বলতো, আমি আরো বেশি বেশি ভালোবেসে তোমাকে কখনো বুড়োই হতে দেব না, দেখো তুমি। এখন আদর করতে দাও, সময় নষ্ট হচ্ছে কিন্তু। রান্নাঘরে ঢোকে মৌ রাতের কাজগুলো গোছাতে। সমীর ফ্রেশ হবার উদ্যোগ নেয়। পুরনো কথা ভাবতে ভাবতে মৌয়ের হাসি পায়। সময়ের নিয়মে মানুষ বুড়ো হয়, আর ভালোবাসাও বোধহয় কমতে থাকে। হয়তো এইভাবেই মায়া কেটে যায়। তাই তো সমীর সারাদিনে একবারও ফোন করে জিজ্ঞেস করে না একা বাড়িতে ও কি করছে। একদিন বলাতে বলেছিল,
অফিসে যে কি চাপে থাকি তা বুঝবে না তুমি। আর অভিযোগ করে না মৌ, তবে অভিমান হয়। আচ্ছা, বয়স বাড়ে, আবেগটা তো কমতে পারে, এত অভিমানে কষ্ট হয় কেন কে জানে। মা, তুমি একটা কিছু করো, খুব ইনসিকিউর হয়ে যাচ্ছ মনে হচ্ছে। বাবাও তাই বলছিল। আরে, তোদের জন্য চিন্তা করব না? সারা জীবন তো সংসারই করেছি বাবা। অভিযোগ না করে ওরা যদি ওকে একটু বুঝতো, যদি একটু ভালো করে কথা বলতো। খাবারগুলো গরম করে রেডি করে মৌ। সমীর খুব হেসে কথা বলছে। কে ফোন করেছিল? ওই পরের উইকেন্ডে দুদিনের জন্য একটু বেরোবো, তাই প্ল্যান হচ্ছিল। কোথায় যাবে? আমিও যাব তো। আরে না না, আমরা কয়েকজন বন্ধু মিলে যাব। একদম পুরুষদের ট্রিপ, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আর ওই সময় তো ছেলে থাকবে বাড়িতে। সমীরের খাঁটি পুরুষদের ট্রিপ এখন মাঝে মাঝেই হয়। ময়ের প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, বসলেই কাপড় নষ্ট হবার জোগাড়। বলেছিল, সমীর পাত্তা দেয়নি। আরে, রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। মাত্র তো 2 দিন, ঠিক কেটে যাবে। কেটে গিয়েছিল খুব কষ্টে কোনো রকমে দিন। শুধু মনের কোণে কিছু ব্যথা রয়ে গিয়েছিল জমে, যা কাটেনি। সমীরকে মাঝে মধ্যেই মিসিং দেখে বন্ধুরা। একঘেয়ে দাম্পত্যর মধ্যে সমীরের এক ফালি চাঁদ চন্দনা। চন্দনাও মাঝ বয়সী, তবে মৌয়ের মতো নয়, বাস্তবে পা রেখে চলে। সিঙ্গেল মাদার হয়েও বেশ সামলাচ্ছে ঘরে বাইরে। ঘর গোছানো, পরিপাটি চেহারা আর সব কিছুই। তাছাড়া অফিসের ব্যাপারে অনেকটাই সাহায্য পায় ওর কাছে। আবার কখনো নিজেও করে চন্দনের সমস্যা হলে। বাহ, সমীরদার তো গ্ল্যামার দিন দিন বাড়ছে, বেশ লাগছে। মানে বয়স কমে গেছে তো টি শার্ট পরে। দাঁড়ান, একটা ছবি তুলি, বৌদিকে পাঠিয়ে দিন। চন্দনার কথায় বুকটায় হালকা একটা স্রোত বয়ে যায় কুলকুল করে। বেশ হিরো পোজ নিয়ে দাঁড়িয়ে যায়। বাহ, দারুণ লাগছে, আমাদের সাথেও একটা হয়ে যাক এবার। চন্দনার গা ঘেঁষে দাঁড়ায় সমীর। ওর শরীরের পারফিউমের গন্ধটা বেশ লাগে। মৌটা আজকাল গন্ধও মাখে না, বিয়ে বাড়ি গেলেও অনেক সময় মিস করে যায়, ভুলে গেছে বলে। চন্দনার সঙ্গে কথা বলতে আজকাল বেশ ভালো লাগে। এ যেন হঠাৎই এক ফালি রোদ এসে ঢুকেছে সমীরের মাঝবয়সী বারান্দায়। প্রায় দিনই অফিসের ব্রেকে ক্যান্টিনে বা ছুটির পর একসাথে যতটুকু থাকতে পারে সেটাকেই মন ভরে উপভোগ করে নেয় সমীর। তাই মাঝে মাঝেই মৌকে আর টিফিন করতে হয় না, কেউ খাওয়াবে বলে দেয়। আজকাল শরীরটাও খুব একটা সঙ্গ দেয় না মৌয়ের। এটা সেটা লেগেই আছে। নিজেরও মাঝে মাঝে বিরক্ত লাগে। মন কি শরীর চালায়, নাকি মন ভালো থাকে না তাই শরীরও ভালো থাকে না, কে জানে। এই কয়েক মাসে বেশ ওজনও বেড়েছে বুঝতে পারে। সমীরকেই বা কি বলবে। মাঝে সব কিছুই পরীক্ষা হলো, তেমন কিছু ধরা পড়েনি। সকাল থেকেই গাটা বেশ গরম লাগছে, শরীরটা ভালো নেই, তবুও কাজগুলো করে নেয় মৌ। এই সময় সমীরেরও খুব তাড়া থাকে, আর না থাকলেই বা কে ওর খোঁজ নেয়। কত রাতই তো পাশ ফিরে শুয়ে মৌ ভাবে হয়তো সমীর আদর করে ওকে টেনে বুকের কাছে জড়িয়ে রাখবে। কিন্তু দিব্যি ও রান্নাঘর সেরে আসার আগেই ঘুমিয়ে যায় দেখেছে। সমীরের চলে যাবার পর আর ভালো লাগে না, শুয়ে পড়ে মৌ। সারাটা দিনই জ্বরে বেহুশ লাগে। কোনো রকমে দুপুরে একটু খেয়ে ওষুধটা খেয়ে শুয়ে থাকে। বিকেলের দিকে একটু ভালো লাগে। বেশ অনেকটা রাত হয়ে যায় দেখতে দেখতে। এতক্ষণ তো সমীরের চলে আসার কথা। আজ সারাদিন ফোনও করেনি, অভিমানে ও নিজেও করেনি। তবুও আর পারে না, ফোন করে।
ফোনটা রিং হয়ে যায়। কিছুটা বাদে রিং ব্যাক করে সমীর। নিশ্চয়ই কিছু আনতে হবে। পেয়েছে এক গাধাকে। আর না, এবারও চুটিয়ে বাজবে। ঘরে আর অফিসে ব্যাটিং করবে নিজের মতো। যে যা খুশি ভাবুক। সংসার সংসার করে বন্ধু বান্ধব শখ আহ্লাদ সবই তো ছেড়েছে। তুমি কোথায়? কেন? খুব জ্যাম, আটকে আছি, আসছি। অফিস তো অনেক আগে ছুটি হয়ে গেছে, তাই না? মুশকিল তো। তুমি কি জেরা করার জন্য ফোন করেছো? বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় সমীর। বাড়িতে আসার একটু বাদেই চন্দনার ফোন আসে। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, পৌঁছে গেছি ঠিক মতো। তুমি পৌঁছেছো তো? কে ফোন করেছিল? গলাটা কড়া হয়ে যায় সমীরের। তোমারও তো ফোন আসে, আমি কি জিজ্ঞেস করি? চন্দনা ফোন করেছিল। এক জায়গায় গিয়েছিলাম, তাই পৌঁছালাম কিনা জানলো। আমার খুব জ্বর এসেছে। ওষুধ তো ঘরেই ছিল, খাওনি? খেয়েছি, তবুও ভালো লাগছে না। মাথাটা খুব ভার। ঘুমিয়ে যাও, ঠিক হয়ে যাবে। সমীর দিব্যি পাশ ফিরে শুল। একবারও মৌয়ের গায়ে হাত দিয়েও দেখল না জ্বর কেমন। কেমন যেন সব বদলে গেল খুব তাড়াতাড়ি, বাবান হোস্টেলে চলে যাবার পর। অথচ আগে এমনটা ছিল না। কত সময়ই ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে যত্নে সমীর। আলতো আদরে টেনে রেখেছে একদম বুকের কাছে। কথা বলতে গেলে চুমুতে ঠোঁট বুজিয়ে দিয়েছে। মোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা। অজান্তেই ভিজে যায় বালিশটা। এভাবেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম ভাঙতে দেরি হয় মোয়ের। কালকের কিছু রান্না আছে, তাই দিয়ে হয়তো সমীরেরটা হয়ে যাবে। দেখে সমীর ততক্ষণে মর্নিং ওয়াকে চলে গেছে। ও ফিরতেই মৌ বলে, শরীরটা ভালো লাগছে না, প্যারাসিটামলে কাজ করছে না, ডাক্তার দেখাতে হবে মনে হয়। এমন কিছু না মৌ, ডাক্তার দেখানোর মতো। তবে আমাকে বেরোতেই হবে, বিশেষ দরকার আছে অফিসে। আচ্ছা, আমি রূপাকে ফোন করে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে তেমন হলে। রূপা রাজেনের বউ, আসে মাঝে মাঝে ওদের বাড়ি। হঠাৎই গলাটা চড়ে যায় মৌয়ের। তুমি একদম কাউকে বলবে না আমাকে নিয়ে যাওয়ার কথা। আমি একাই পারবো, তুমি যাও অফিসে। অফিস যাওয়ার আগে কথা না বাড়িয়ে চুপ করে চলে যায় সমীর। বিকেলের দিকে একাই ডাক্তার দেখিয়ে আসে মৌ। ডাক্তার আশ্চর্য হয়ে যান ওকে একা দেখে। ওষুধ খেয়েও টানা ৫-৬ দিন ভুগল মৌ। সেরে উঠতে উঠতে ১ সপ্তাহ গেল, তাও পুরো নয়। ওই কদিন সমীরের কোনো সহানুভূতি, যা হয়তো ওর একান্ত চাওয়ার, তা পেল না। ময়ের খুব মন খারাপ হলো। ভেতরের অভিমান ফেটে বেরোলো। যেদিন সমীর ওকে অসুস্থ দেখেও ছুটির দিনে থিয়েটার দেখতে চলে গেল কোনো কথা না বলে। আমি অসুস্থ আর তুমি আনন্দ করে বেড়াচ্ছ। একবারও তোমার মনে হলো না একা বাড়িতে আমি এভাবেই পড়ে থাকবো? তুমি তেমন কিছু অসুস্থ নও মৌ, অনেকটাই তোমার মানসিক। ওখানে একটা আমন্ত্রণ ছিল। সব বুঝি আমি। আর চন্দনার যেদিন কি একটু শরীর খারাপ হলো, সেদিন তুমি রাত্রি 11:30টার পর বাড়ি এলে। ছি মৌ, ছি ছি, আমি ভাবতেও পারি না তুমি এত নিচু মনের। বেশ করেছি গিয়েছি। হ্যাঁ, বেশ করেছি। ওর দরকার ছিল আমাকে। তোমার দরকার ছিল বলে আমি মনে করি না। এত সন্দেহ তোমার? কথায় কথা বাড়ল। আর ময়ের বুকে ছি 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 কথাটা তীরের মতো বিঁধল। এত বছরেও যা হয়নি তাই করল সমীর। মৌকে একা ঘরে রেখে পাশের ঘরে ঘুমোলো। মৌর সাথে শুতেও আর ওর ইচ্ছে নেই।
চোখের জলে আবার ভিজল বালিশ। কোনোদিনই সমীর ওকে ছেড়ে আলাদা শোয়নি। ও তো জানে ও একা শুতে পারে না, তবুও। মাঝে কেটে গেছে 3 দিন। মৌ অনেক অনুরোধ করে ফিরিয়ে আনে সমীরকে বেডরুমে। ওদের মাঝে যেন এক অনন্তকালের দূরত্ব। একটা সময় মৌ রাগ করলে যে করেই হোক রাগ ভাঙাতই, আর তারপর আদরে আদরে ভিজিয়ে একদম কাছে টেনে নিত। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন অগোছালো মন আর অগোছালো ঘরকে আবার নতুন করে সাজাতে চাই মৌ। সমীর একটু সাবধানী হয়েছে, তবে চন্দনার সঙ্গে বন্ধুত্ব বেড়েছে অনেকটা। মৌয়ের সঙ্গে যতটা শীতলতা বাড়ছে, চন্দনার সঙ্গে ততটাই উষ্ণতা বাড়ছে। আজকাল ছুটির দিনেও সমীরকে অস্থির দেখে মৌ। হঠাৎ হঠাৎই না বলে বাইরে চলে যায়। সমীর শনিবার রবিবারেও চন্দনাকে ফোন না করে থাকতে পারে না। কথা বললে মনটা ভরে যায়, না বলতে পারলেই ছটফট করে মনটা। মৌয়ের সেদিনের অভিযোগ ভালোই মনে ছিল সমীরের, তাই হঠাৎই বলে, অনেকদিন দুজনে থিয়েটার দেখি না, যাবে সামনের সপ্তাহের শেষে? তাহলে টিকিট কাটি। সম্পর্কের বরফটুকু গলাতে চাইল মৌ। ও হ্যাঁ, যেতে পারি। আগে তো কত যেতাম, এখন তুমিই একা চলে যাও। না, তোমাকে নিয়ে আর পারি না। কবে গেছি একা তোমায় ছাড়া? আচ্ছা, টিকিট কেটে তোমাকে বলবো। মনে মনে প্ল্যান করে মৌ। আলমারি খোলে, ভাবে কোন শাড়িটা পরবে, নীল না সবুজ নাকি লাল। না, বেশ অন্য রকম সাজবে সেদিন। দেখতে দেখতে সপ্তাহ প্রায় শেষের দিকে। সমীর কিছু বলে না। মৌ ভাবে টিকিট পায়নি, হয়তো যাওয়া হবে না। দুপুরে ফোন করে সমীর। অবাক হয় মৌ। আজকাল তো ফোন করাই ছেড়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই যাওয়া হবে থিয়েটারে। অনেকদিন বাদে সেজে গুজে রবীন্দ্র সদনে অপেক্ষা করবে। সমীর অফিস ফেরার পথে এসে দাঁড়াবে, মুগ্ধ চোখে ওকে দেখবে, আগের মতো, ঠিক আগে যেমন হতো। ফোনের কথাগুলোতে হঠাৎই স্বপ্নের জালটা কেটে যায়। শোনো, আমার আজ ফিরতে দেরি হবে, এই 10টা সাড়ে 10টা। কেন? ওই থিয়েটার দেখে আসবো। ময়ের খুব ইচ্ছে করছিল বলতে, আমারও তো যাওয়ার কথা ছিল, তুমি বলেছিলে। আমি যাব না। কেন যেন এক অদ্ভুত অভিমান গলাটা আটকে দেয়। সেখানে জমে শুধু কান্না আর ক্ষোভ আর সন্দেহ। কে যাচ্ছে তাহলে ওর সাথে? চন্দনা? মনটাকে ঘুণ পোকা কুড়ে কুড়ে শেষ করে। সমীর তখন রবীন্দ্র সদনে, সাথে চন্দনা। থিয়েটারের কথা শুনেই বলেছিল, সমীরদা, থিয়েটার কতদিন দেখিনি। তাই সমীর পারেনি, মৌকে ছেটে ওকে লিস্টেড করে নিয়েছিল। সত্যি মেয়েটার জন্য খারাপ লাগে। সিঙ্গেল অনেক কিছু লড়াই করে বাঁচে। সমীর ফিরেছিল রাতে। ময়ের ইচ্ছে হয়নি ওর সাথে ভালো করে কথা বলতে। বোবা কর্তব্যটুকু করে যাচ্ছিল কোনো রকমে। মৌ এক সময় অন্ধের মতো বিশ্বাস করত সমীরকে, হয়তো নিজের থেকেও বেশি কখনো। কিন্তু সমীর একটু একটু করে সেই বিশ্বাস ভেঙেছে। মৌকে ঠেলে দিয়েছে এক অন্ধকার গুহার দিকে, যেখানে শুধুই অবিশ্বাসের পাহাড়। কেন এমন হলো? মৌ তো চাই বিশ্বাস করতে। আপনজনের সংখ্যা কমতে কমতে সমীর আর ছেলে ছাড়া আর তেমন কেই বা আছে ওর জীবনে? তবুও কেন এমন হলো? কত কষ্ট করেছে এক সময় হাসি মুখে সংসারটা দাঁড় করাতে। কখনো কোনো দিনই নিজের কোনো দাবি রাখেনি। তাহলে কি কিছু দাবি সত্যিই রাখতে হয়? যেমন রূপা বলে, আমি ভাই জোর করে আদায় করে নেই আমার যেটুকু লাগবে। মৌ তা করেনি, উল্টে স্পেস দিয়েছে। বরাবরই সমীরকে সব সময় খেয়াল রেখেছে, ওর শরীরের মনের।
খাবার দাবারের, জামা কাপড়েরও। তাই কি আজ এমন হলো? কিন্তু কাকে বলবে? ছেলেকে? সমীরকে? কে বুঝবে ওর ছোট ছোট কষ্টগুলো আর না পাওয়ার যন্ত্রণা? কখনো ঝগড়া, কখনো রাগ, কখনো কথা কাটাকাটি, আর নির্বাক অভিমানে ওদের সম্পর্কটা কেমন যেন হয়ে গেছে। দুজনেরই দুজনকে অসহ্য লাগে আজকাল। মৌ বোঝে, কিন্তু ওর জীবনে সমীরই একমাত্র পুরুষ। ও সমীরকে ভালোবাসে, সারা জীবন ভালোবাসতে চায়। তবুও এই যন্ত্রণাগুলো ওকে পাগল করে তোলে, মনটাকে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে দেয়। অস্থির লাগে, অসুস্থ লাগে, কখনো মাথার পেছনে ব্যথা করে, বমি পায়। ভাবছিলাম একটু কাউন্সেলিং করালে কেমন হয়। আমার মনটা ভালো যাচ্ছে না। হুম, মনের ভেতরে সন্দেহ আর রাগ পুষে রাখলে হবে না। ওসব কাউন্সেলিংয়ে কিছু হবে না, সাইকিয়াট্রিক ডক্টর দেখাতে হবে। মাথাটা গরম হয়ে যায় ময়ের। কেন? আমি কি পাগল? আর কত অকর্মণ্য প্রমাণ করবে আমাকে? মানে, আমি কি করেছি? তুমিই তো বলছো তোমার মন ভালো নেই, সমস্যা হচ্ছে। আমি কথা বলতে চাই, আমার মনের কথাগুলো, মনের ছোট ছোট দুঃখগুলো শেয়ার করতে চাই, যেগুলো তোমরা কেউ বুঝবে না। এত সন্দেহ আর অবিশ্বাস নিয়ে আমি বাঁচতে পারছি না। একটা আর্তনাদের সুর খান খান হয়ে ভেঙে দেয় ওদের ঘরের ভারী বাতাসটা। তবে সেই বাতাসে জমে যাওয়া বাষ্প আর মৌয়ের চোখের জল কোনোটাই যেন তেমনভাবে ছুঁল না সমীরকে। মৌ শুধু একটু ভালোবাসার ছোঁয়া চাইল, যা হয়তো সারিয়ে দিতে পারে অনেক যন্ত্রণা এক নিমেষে। আমাকে তুমি একটু বোঝো প্লিজ। আমি খুব কষ্ট পাচ্ছি, এভাবে আর আমাকে কষ্ট দিও না। তুমি, শুধু তুমিই পারো সবটা ঠিক করে দিতে। কোনো ডাক্তার আমার লাগবে না। একটা তাচ্ছিল্যের হাসি খেলে যায় সমীরের মুখে। আমি কি করলাম বলো তো? বাড়ি আসছি, বসছি, শুচ্ছি, বাজার করছি তোমাকে নিয়ে। এই তো সেদিন সিনেমায় গেলাম, ঘুরে এলাম। আর কি করব? আমি তো বুঝতেই পারছি না কেন এমন করছো। ময়ের গলায় কান্না জড়ানো অভিমান ঝরে পড়ে। তুমি সেদিন আমাকে বলেও আমাকে নিয়ে থিয়েটারে যাওনি। বলো, সেদিন চন্দনাকে নিয়ে গিয়েছিলে কিনা বলো। হ্যাঁ গেছিলাম, বলছি তো গেছিলাম। তবে সঙ্গে আর একটা বন্ধু ছিল, দুজনে একা যায়নি। যা সন্দেহ ছিল এতদিন, সমীর তা স্বীকার করলো অকপটে। আর মৌ যেন ভেঙে গেল, চুরমার হয়ে ওর নির্লজ্জ বেপরোয়া ভাবে। একটু আদর, একটু ভালোবাসা, একটু নির্ভরতার আশ্রয় হয়তো সমীর দিতে পারত সেদিন, যখন মৌ লুটিয়ে কেঁদে অস্থির হচ্ছিল। না, সমীর সেভাবে কাছে টেনে নেয়নি ওকে। নিজেকে খুব দামি মনে হয়েছিল সেই সময়, কারণ দুজন নারী তাকে কাছের করে চায়। একজনকে অনেক দিয়েছে, এবার চন্দনাকেও ভালো রাখবে। আর বউকে তো ও ছেড়ে যায়নি। এই বয়সে এর থেকে আর বেশি কি দেবে? সংসার সংসার করে তো নিজেকে নিংড়ে দিয়েছে একদম। এবার নিজের পছন্দ অপছন্দ নিয়ে বাঁচবে। পরদিন যথারীতি অফিস চলে যায় সমীর। অফিসের হাসি মজায় আর কাজের ব্যস্ততায় বাড়ির সুইচটা অনেকক্ষণ অফ হয়ে গেছে। আজকাল সমীরেরও দম বন্ধ লাগে ময়ের ভালোবাসায়। একসময় যেটা ফুলের মালা ছিল, আজ যেন পরাধীনতার শিকল মনে হয়। সন্ধ্যের দিকে ছেলের ফোন আসে। হ্যালো বাবা, তোমার সাথে মায়ের কথা হয়েছে? আমাকে প্রতিদিনই ফোন করে, একবার দুপুরে, আজ করলো না। বিকেল থেকে অনেকবারই ফোন করছি, ধরছে না, অথচ রিং হয়ে যাচ্ছে। দেখ, হয়তো ফাঁকা বাড়িতে ঘুম দিচ্ছে, তাই ধরছে না।
আর একবার দেখ করে। আচ্ছা, আমিও দেখছি একবার। অনেকদিন বাদে সমীর ফোন করছে মৌয়ের ফোনে। আজকাল মৌ ফোন করে, ঘুরে ফিরে বিরক্ত হয় সমীর। রিং হয়ে গেল বারবার। 10 মিনিট বাদে আবার করলো, তখনও নো অ্যান্সার। অগত্যা পাশের ফ্ল্যাটে ফোন করলো। ধুস, ওরাও নাকি বাড়ি নেই তখন। কেয়ারটেকার গিয়ে বেল বাজিয়ে বাজিয়ে ফিরল। এবার সমীরের কেমন যেন অস্বস্তি হচ্ছে। কালকে রাতে মৌয়ের লুটিয়ে লুটিয়ে কান্না, চিৎকার সবটাই মনে হলো। তাহলে কি খারাপ কিছু? না না, ছেলেকে চোখে হারায় মৌ। সংসারকেও খুব ভালোবাসে। আর ওকে? হ্যাঁ, ওকেও ভালোবাসে। হয়তো অনেক অনেক বেশিই ভালোবাসে। আজ যেন এক কথায় উত্তর পেয়ে গেল সমীর। ছেলে বারবার ফোন করছে। কাউকে তেমন কিছু না বলেই ট্যাক্সি নিয়ে বাড়িতে ছুটে আসে সমীর। তার মাঝেই চন্দনার ফোন আসে। ফোনটা ধরতে ইচ্ছে করে না সমীরের। নিশ্চয়ই বাড়ি যাবে বলে ওকে খুঁজছে। ওর সারা শরীর তখন কেমন যেন অবশ হয়ে আসছে। বারবার মৌয়ের মুখটা মনে পড়ছে। কি হলো এমন? এরপর কি হবে? মৌ, প্লিজ, তুমি কিছু করো না। আমি যদি কিছু করে থাকি শুধরে নেব। শুধু তুমি থেকো, তুমি থেকো এই পৃথিবীতে। আবার ফোন বাজে। ছেলেটা ফোন করছে। তুমি কোথায়? এখনো যাওনি? প্লিজ জানাও আমাকে, প্লিজ। ওর গলাটাও খুব কান্না ভেজা লাগে। ছোট থেকে মাকে জড়িয়ে বড় হয়েছে ছেলে। ও আর কতটুকু সময় দিতে পারতো? ফ্ল্যাটের নিচে দু একজন কথা বলছে। ওকে দেখে এগিয়ে আসে। সমীরের মাথা তখন কাজ করছে না। কি জানি কি দেখবে। দরজা ভেঙেও মৌকে দেখা গেল না। সমীর তখন পাগলের মতো ঘরগুলো খুঁজছে। অ্যাটাচড বাথরুমটা বন্ধ। সেখান থেকে মৌকে পাওয়া যায়, মেঝেতে পড়ে আছে। ছুটোছুটি অ্যাম্বুলেন্স, ডাক্তার, আইসিইউ, একটা সাংঘাতিক ট্রমা আর অ্যাটাক। মেয়েদের এই বয়সটা নাকি ভালো না, খুবই বিপজ্জনক। 4 দিন পর মৌ চোখ খোলে। এই 4 দিনে সমীর বুঝতে পেরেছে মৌ সংসারে কি করত। অথচ একটা সময় মনে হতো কত কিছু করতে পারে, অথচ করে না। শুয়ে বসেই দিন কাটায়। ছেলেটাও এসে গেছে। বাড়িটা বড় প্রাণহীন, অগোছালো। সত্যিই কি মেয়েরা ঘরের সৌন্দর্য? কে জানে, হয়তো বা তাই। তাই হয়তো ওদের ঘরের লক্ষ্মী বলে। হসপিটাল থেকে চোখ খোলার খবরটা শুনে কিছুটা নিশ্চিন্ত হয় সমীর। তাড়াতাড়ি ছেলেকে নিয়ে যায় সেখানে। হ্যাঁ, 107 নম্বরের বাড়ির লোক এখান থেকে ফোন করেছিল কিছুটা আগে। দেখা করব, একটু ওয়েট করুন, আমি কথা বলে জানাচ্ছি। ওরা অপেক্ষা করে। হ্যাঁ আসুন, তবে একজন। পেশেন্টের ক্রাইসিস কাটলেও উত্তেজনা চলবে না। তুমি যাও বাবা, তারপর আমি যাচ্ছি। দাঁড়ান 1 মিনিট। সায়নকে, সে আসুন। ছেলেকে পাঠিয়ে দেয় সমীর। হয়তো মৌ ছেলের নামই করেছে। আর করবেই তো। হয়তো খুব কষ্ট পেয়েছে মনে মনে। কিন্তু ভালো করে বুঝিয়ে বললেই তো পারতো সমীরকে, ওভাবে ঝগড়া না করে। এখন মনে মনে যাই ভাবুক সমীর, হয়তো মৌয়ের ভালো মন্দ তখন কিছুই ভালো লাগতো না ওর। 7 দিন পার হয়ে গেছে। মৌ এখনো সুস্থ নয় পুরোপুরি। তবে সমীরকে এখনো দেখা করার অনুমতি দেয়নি ডক্টর। সারাদিনে খুব বেশি হলে নাকি 4টের বেশি কথা বলে না। শুনুন, ওনার খুব যত্নের দরকার। মনে হয় অনেকদিন ধরে চাপা কোনো মানসিক চাপে আর কষ্টে এতটা অসুস্থ হয়েছেন। আমরা স্ক্যানও করেছি ব্রেনের। খুব একটা খারাপ কিছু নয়, তবে একটু সময় লাগবে। বেশিরভাগ সময় শূন্য দৃষ্টিতে চেয়ে থাকেন, না হলে ভয় পান। মনে হয় অনেক মানুষ মিলে ওর সব কেড়ে নিচ্ছে। দেখছি আমরা, কাউন্সিলিং করাতে হবে, ফিজিও চলছে। প্রায় 10 দিন বাদে মুখোমুখি হয়েছে সমীর মৌয়ের। তার আগে দেখে গেছে বেশ কয়েকবার ঘুমন্ত মৌকে।
কেমন একটা শুকনো সাদা মুখ, হাতগুলো বুকের কাছে রেখে ঘুমোচ্ছে, মাঝে মাঝে কেঁপে উঠছে। চিরকাল দেখে এসেছে মৌ একা সব সামলাচ্ছে, দৌড়ঝাঁপ করছে, কখনো চেঁচামেচি করছে। ও যে এতটা নরম কোনোদিন বোঝেনি সমীর। শুনুন, মানুষের মন বড়ই স্পর্শকাতর। অবশ্য সবাই সমান নয়। এক এক সময় অনেক মানুষের মধ্যে বড় হওয়া বা সংসারে আসা মানুষ একা হাতে থাকে। তখন সে আঁকড়ে ধরতে চায় স্বামী সন্তানকে। স্বভাবতই সন্তান একটা সময় নিজের জগতে পা রাখে, তখন স্বামী ভরসা, মানে একে অন্যের অবলম্বন। আমি চাই ও মিশুক সবার সাথে, একটু বাইরে বেরুক, ঘুরুক নিজের মতো। বাধা দেইনি তো কখনো। যে মানুষটাকে আপনি আগলে রেখেছেন তার যৌবনে, যখন সে যৌবন হারানোর পথে, শরীর তার ক্ষয়িষ্ণু, তখন তাকে হঠাৎই বাইরে ছেড়ে দিলে সে পারবে কেন? এক সময় আমরাই গণ্ডি কেটে দিই তাদের ডুজ অ্যান্ড ডোজ দিয়ে। পরপর মিটিং হয়, মৌ বিশেষ কথা বলে না। প্রথম দিকে সমীরকেই বলতে হয়, আচ্ছা, ওনার কি কি আপনার ভালো লাগে, মানে ভালো লাগতো, ভালোগুলো বলুন, এরপর খারাপগুলো শুনবো। সমীর বলতে গিয়েও ঠিক গুছিয়ে বলতে পারে না। আচ্ছা, আমি বলছি রান্না বান্না, ঘর গোছানো, ছেলে পড়ানো, মিশুকে হাসি খুশি, ভালো মানুষ, আপনাকে বা পরিবারকে ভালোবেসে যত্নে রাখে। সেক্স, মানে আপনাদের পার্সোনাল লাইফ, সবটাতেই হ্যাঁ ছাড়া না বলতে পারে না। শুধু শেষটা বলতে গিয়ে একটু ঢোক গেলে সমীর। ওটা ঠিক আজকাল হয় না তেমন। আচ্ছা, আপনি আগে যতটা জোরে দৌড়তেন বা খেতেন, এখন তেমন পারেন? এমনিতে পা ব্যথা করলেও বেড়াতে গিয়ে ভালো হাঁটেন, তাই না? কারণ মনটা ভালো থাকে। মৌ, মানে মিসেস মিত্র বলেছেন আপনি ওনাকে ভালোবাসেন না। আপনার ছি কথাটা ওনার ভেতরে ঢুকে গেছে। তাছাড়া উনিও আপনাকে সন্দেহ করেন। একজন যদি আর একজনকে ভালোবেসে জড়িয়ে না ধরেন, স্পর্শ না করেন, সেক্সটা আসবে কি করে? মিসেস মিত্র, আপনিও বলুন মিস্টার মিত্রের খারাপ ভালো দিকগুলোর কথা। কি বলবে মৌ? সমীরের এতটাই ভালো ছিল, তাই তো ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতো আর বিশ্বাস করত মৌ। শুধু ওই অসুখের দিনগুলোতে অবহেলা আর মিথ্যে কথার জাল ছিঁড়ে ও বেরোতে পারছে না। আর চন্দনা, চন্দনার প্রতি হঠাৎই সমীর এত কেয়ারিং কেন? তাই সন্দেহ আছে, যেটা ওকে বাঁচতে দিচ্ছে না, ভালোবাসতে দিচ্ছে না। মনটা একটু কঠিন হয় সমীরের। আসলে কিছুই না, সবটাই ওর মন গড়া, জাস্ট অফিস কলিগ। তাহলে তো ভালোই। মাঝে মাঝে আপনাদের খাঁটি পুরুষদের পার্টিতে বা থিয়েটারে অন্যদের সাথে মিসেস মিত্রকেও নিয়ে যান। আর দেখুন, আমাদের দেশে বহু অসহায় সিঙ্গেল মহিলা আছেন, কজনের দায়িত্ব আমরা নিতে পারি? তার থেকে যে আপনার ওপর নির্ভরশীল তার খেয়ালটাই আগে রাখুন। একটু ভালোবাসতে আর ভালো বলতে কি খুব ইগোতে লাগে? আমি তো চুটিয়ে বউয়ের প্রশংসা করি, আর অসুখের কথা তো আপনাকেই বলবে। আপনিও ওনাকে বলবেন, আরে আমাদের মা বাবা থাকতে ছোটবেলায় তাদের বলতাম, এখন তো তুমি হো মাতা পিতা বন্ধু সখা সবটাই। আপনিও যেমন লড়াই করেছেন উনিও। তাই ফ্রি টাইমটা না হয় একটু নিজেরা নিজেদের মতো ভালোবাসায় ভালোবাসায় শেয়ার করলেন। মৌ এখন অনেকটাই সুস্থ। হঠাৎই একটু কেমন জেদি হয়ে উঠেছিল। সায়ন ওদের ছেলে। আমি তো এত কিছু জানতাম না। ভাবতাম আমি যাওয়াতে মা বোধ হয় লোনলি। বাবা, তুমি মাকে ডিভোর্স দিয়ে দাও, আমি কিন্তু মায়ের সাথেই থাকবো। মৌ শুকনো মুখে জড়িয়ে ধরেছিল ছেলেকে। কি যে বলিস!
বাবাকে কে দেখবে আমরা ছাড়া? ডাক্তারবাবুর কথাগুলো মনে হলো সমীরের। একটু ভুল হয়েছে হয়তো সামান্যই। কি করবেন তাতে? সন্দেহের বশে যদি সীতাকে বারবার অগ্নি পরীক্ষা দেওয়ানো হয়, আপনিই বা একটু পরীক্ষা দিলেন ভালোবাসাকে মুঠোয় রাখার জন্য। অনেক কিছুই হয়তো পারত, হয়তো ভাঙতেও পারত, তবে মৌ তা করেনি। সুযোগ দিতে চেয়েছে সমীরকে। সমীরের হাতটা ধরে আস্তে আস্তে সমীরের বুকের মধ্যে রেখে শক্ত বাঁধনে বাঁধে মৌকে। সত্যি, প্রেমটা মনে বেশ জমাটি থাকলে শরীরও যেন অদ্ভুতভাবে এগিয়ে আসে মিলে যেতে। হয়তো কোনো বাধাই তখন আর বাধা হয়ে দাঁড়ায় না। ওই শোনো, এবার অ্যানিভার্সারিতে যাব শুধু তুমি আর আমি। বেশি দূরে নয়, মন্দারমণি বা দীঘা। যেমন গেছিলাম বিয়ের পরই, তোমার হাতে হাত রেখে। আবার শুনবো ঢেউয়ের শব্দ। মনে পড়ে সেই রাতটার কথা, যেদিন তোমাকে প্রথম। বুকটা এখনো তিরতির করে কাঁপে মোয়ের সেই রাতটা মনে করে। বাবানটা যাবে না? তা হয় নাকি? মোয়ের ঠোঁটে ঠোঁট রাখে সমীর। ছেলে বড় হয়েছে সোনা, আইডিয়াটা ওরই। তাহলে যাচ্ছি কিন্তু। অনেকদিন বাদে আবার সেই পাগল করা গন্ধটা পাচ্ছে মৌ সমীরের বুকের মাঝে। নিশ্চিন্তে মুখ রাখে, পরম নির্ভরতায়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।